সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে রবিবার, আজ আমার জন্মদিন। তা এই জন্মদিনটা একদম অন্যরকমভাবে এবার পালন করা হলো। তোমরা দেখতে পাবে সারাক্ষণ ধরে আমার কি চললো, কি হলো, কি কাজ হলো। তা সকাল থেকে কোনো প্রস্তুতি ছিল না, কোনো পরিকল্পনাও ছিল না, কিচ্ছু ছিল না যে এতটা কিছু হবে। পুরোটা দেখলে শেষটা দেখবে বেশ অনেকটাই চমক আছে, অনেকটা ভালো লাগা আছে। আর এই ভালো লাগাটা পুরোটাই সবার জন্যে হয়েছে। এটা এই ব্যাপারটা পুরোই পরিকল্পনাবিহীন, পরিকল্পনা কিছুই ছিল না। যেমন ধরো সকালে ঘুম থেকে উঠে আমি তো জানতাম যে টগরি আসবে না আজ পর্যন্ত, আবার সোমবার থেকে আসবে। তা ঘুম থেকে উঠে আমার যেটা কাজ, একটুখানি বাইরে গেলাম, ছাদ থেকে ঘুরে এসে তারপরে তারপরে তো জানো মা এসেছে। এবার মা নিরামিষ যেহেতু খায়, সেই কারণে নিরামিষ খায়, কিন্তু ঠেকানারা অতটা মার বাজবিজ নেই, সবই ঠেকানারা সবই খায়। তো সেই কারণে আমি সকালে উঠেই মার জন্য যেটা আবার কি একদম নিরামিষ রান্নাটা আগে করে নিলাম। কারণ জানতাম যে মাটনটা হবে, এটুকু জানতাম যে পায়েস আর মাটন হবে, এটুকু আমি জানতাম। তা সেটা সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে হবে সেটা জানতাম না। তাই মার জন্য নিরামিষ রান্নাটা করে নিলাম। ছানার বড়ার একটা রসা করলাম, ফুলকপি দিয়ে আলু দিয়ে ছানার বড়া দিয়ে একটা রসা করলাম, আর উচ্ছে আলু ভাজলাম। মা বললো আমার আর কিচ্ছু লাগবে না, সেটাই বললো। আর আগের দিনের যে বড়ির তরকারিটা ছিল শনিবারে, তো মা বড়ির তরকারিটা খায়নি, তার কারণ মূলষষ্ঠী ছিল বলে মা বললো যে মূলষষ্ঠীর দিন আমি আর বড়ি টড়ি খাবো না। সেই কারণে মার জন্য বড়ির তরকারিটা আলাদা করে আমি রেখে দিয়েছিলাম। তো সেই বড়ির তরকারিটা বললো আমি আজকে খাবো, সেটাই গরম করে মার জন্য দেওয়া হবে। আর এদিকে সকালে বুবাইরা যেহেতু ভাত খায়, জানোই বুবাই সকালে রুটি কিছু খেতে চায় না, সকালে টিফিনেও ও ভাতই খেয়ে নেয়। তো সেই কারণে সকালবেলায় আমি ভাত করে ফেললাম, একদম সকালেই আমি ভাত রান্না করে নিলাম। আর এদিকে ছানার বড়ার এই রসাটা করলাম, আর উচ্ছে আলু ভাজা, আর মুসুরির ডাল। মা মুসুরির ডাল খাবে না, আর মা বললো যে আমি খাবো না ডাল টাল কিছু, আমার এই রসাতেই হয়ে যাবে। সেই কারণে আমি আর আলাদা করে মুগের ডাল করলাম না। আর বুবাই মুসুরির ডালটা খেতে বেশি ভালোবাসে, মুগের ডাল অতটা ভালোবাসে না। তো সেই কারণে সকালে মুসুরির ডালটাই করলাম। তা এই হলো। আর মাকে সকালে টিফিনে পাউরুটি, মিষ্টি, কলা এইসব দিলাম। আর আমাদের জন্যে আমরা এমনি সাধারণ যা খাবার মোটামুটি একটু কিছু খেয়ে নিলাম। আর বুবাইরা ভাত খেলো, খেয়ে ওরা বুবাই বাইরে গিয়েছিল। বাইরে যে কেন গিয়েছিল সেটা পরে বুঝলাম যে কেন গিয়েছিল। যখন পরে আমি দেখলাম যে ব্যাপারটা, তখন বুঝলাম যে ওরা এই কারণেই বাইরে গিয়েছিল। তা এটা হলো। হওয়ার পর যেহেতু আমার বিয়ে বা জন্মদিন একই মাসে, সেই জন্য যে কোনো একটা অনুষ্ঠানেই আমি কেক কাটি, দুটো অনুষ্ঠানের কেক কাটি না। পরপর একই মাসে দুটো দিন, কাজে একই জিনিস বারবার কী করবো, সেই জন্য আর করি না। এদিকে দেখো ছানার বড়ার যে রসাটা, সেটা রান্না হয়ে গেল। আর এখানে জলটা আমি দিয়ে দিলাম। আর বুবাইয়ের বাবা এখন নেই, বাইরে গেছে, বাইরে বলতে মাটনটা আনতে গেল। আমি বললাম যে আমি এগুলো রান্না করে নিচ্ছি, তুমি মাটনটা নিয়ে আসো। মাটনটা আনার পরে মেঘা বললো মাটন আমি রান্না করবো। খুব ভালো কথা, রান্না কর। এবার মাটন রাঁধতে বলছে কিচ্ছু ভাজনি, কিছু ভাজা হয়নি, এইরকম বলতে লাগলো। দিয়ে জোর করে ও আবার ফুলকপির পকোড়া করলো, যে না কোনো কিছু ভাজা হয়নি, এটা করতেই হবে। করলে কর, কিন্তু এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু ঝামেলা হবে তোরই। বলছে সে হোক, তবু একটা ভাজা কিছু করতে হবে বলে সেই ফুলকপির পকোড়া করলো। তা দেখো যে কোনো জিনিস ঘটনায় যদি নিজের জন্যে কেউ, আমার জন্যে অন্য কেউ যদি কেউ ভালোবেসে করে দেয় কাজটা, যে মানুষটা প্রতিটা দিন প্রত্যেকটা মানুষের জন্যে ভাবে, প্রতিটা দিন সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দেয় যে সবাই কি খাবে, কি রান্না হবে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা, এই ঘরটা পরিষ্কার করে রাখতে হবে, তাদের খেতে দিতে হবে, তারা কি খেতে ভালোবাসে কি না, এর নিজের কথাটা ভাবে না, নিজের খাবারটা কি খেলে তার ভালো লাগবে, বা নিজের
জন্যে ভাবেই না, কেউ দিল কি না দিল কোনো পরোয়াও করে না, বা কেউ দিতে এলেও সে বলে থাক আমি নিয়ে খেয়ে নেবো, পরে করব। এই যে পরে ব্যাপারটা থাকে, নিজের জন্য ভাবনা করার ইচ্ছেটাই তার থাকে না। সারাটা দিন ধরে সে অন্যের জন্যই ভেবে যায় যে মানুষটা, সেই মানুষটার জন্য এই একটা দিন যখন প্রত্যেকটা মানুষ ভাবে, তখন সত্যিই মনে একটা আনন্দ, মনে অন্যরকম আনন্দ হয়, অন্যরকম অনুভূতি হয়, অন্যরকম ভালো লাগা তৈরি হয় যে না, আমার জন্যে কেউ ভাবছে, কেউ করে দিচ্ছে। আজকে আমাদের যা যা রান্না হলো সকালে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম, যে ছানার বড়ার একটা ঝোল হয়েছে, আর ভাজা, আর একটু ডাল হয়েছে, মুসুরির ডাল, ডালটা তো করতেই হবে। আর এখানে হচ্ছে পায়েস। তোমরা এখন হয়তো একটু আন্দাজ করতে পারছো যে কেন পায়েস হচ্ছে, কারোর না কারোর জন্মদিন, সেই কারণেই পায়েস হচ্ছে, এটা শীতকালের জন্য নয়। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার কারণ আজকেও আমাদের হবে মাটন কোরমা। কোরমাটা রান্না করার কথা আছে মেঘার, ও তো একটুখানি বাইরে গেছে, যদি চলে আসে তাড়াতাড়ি তাহলে মেঘাই রান্না করবে, আর যদি না আসে তাহলে আমি করে নেবো। আর এখানে নারকেল, চিরঞ্জি আর কাজু বাদাম একটু তেলে ভেজে নিয়েছি। আর যে মশলাটা দেওয়া হয় সেই মশলাটা তো করাই আছে আগে, আর এখন পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নেব, সেই জন্য সর্ষের তেল অনেকটা দিয়ে দিয়েছি। আর এখানে পায়েসটা হচ্ছে, পায়েসটা করছে, সবাই মিলে করছে। আর এখানে পেঁয়াজ কাটা আছে বেরেস্তা হবে বলে। আর এখানে নারকেলটা ছিল, নারকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি বলেছি। আর মশলাটা, এই যে এখানে মশলাটা এর আগের দিন যে করেছিলাম সেটারই মশলা রাখা আছে, তা এই মশলাটা দিয়ে দেব। আর যা যা লাগে, ধনে, এগুলো সব তো মানে দেয়াই হবে। তাহলে দেখতে থাকো কিভাবে কি আবার করছি। এখন পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি। তা এটাই বলছিলাম যে যে মানুষটা প্রত্যেকের জন্য ভাবে, আর এই একটা দিন যদি প্রত্যেকে তার জন্যে ভাবে, তাহলে সেই রকম আনন্দ আর বোধহয় কিছু হয় না। তো সত্যি কথায় আজকে সবাই আমার জন্যে ভাবলো, আমার জন্য যেটা করলো, তাতে মানে দিনটা একদম অন্যরকম হয়ে গেল, আর আমার ভীষণই ভালো লাগলো। আর আজকে যেটা হবে সেটা হচ্ছে মাটন কোরমা। এটা আমি ভাবিও নি, আমি ভেবেছিলাম প্লেন মাটন কষা হবে, পায়েস হবে, ভাত হবে, এই ভেবে নিয়েছিলাম। কিন্তু তারপরে ঠিক হলো যে মাটন কোরমা করবে। আর মেঘা বলল ওটা আমিই রান্না করব। আমি বললাম ঠিক আছে, তুই রান্না করবি, তাহলে তুই তো বলছিস বাইরে যাবি, তাহলে বাইরে যা, আমি এগুলো রেডি করে রেখে দিই। দেখলে আজকে মাটন কোরমা রান্না করব, তার জন্য এই যে বেরেস্তাটা ভেজে রাখলাম, সেটা দেখতেই পেয়েছো। আর মাটনটাকে, এই যে মাটনটা লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে এখন কিছু দিইনি। আর পেঁয়াজটাকে ভেজে রাখলাম, বেরেস্তা করে যেটাকে বলে। আর এখানে দই ফেটিয়ে রেখেছি, দইয়ের ভেতরে এখনো কোনো মশলা দেওয়া হয়নি। এগুলো সমস্ত রেডি করে নিই। তারপরে মেঘা গিয়েছিল একটু বাইরে, কাজ ছিল, আর সেই কারণে বাইরে গিয়েছিল। আর এবার আমি এখন এই একটা মশলা তৈরি করতে হবে, সেই মশলাটা একটু তৈরি করে নিই। মশলাটা দেখতে থাকো। সব প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে ধনের গুঁড়ো। ধনেটাই এটাতে খুব বেশি লাগে। আমি গুঁড়োর মানে বাজার থেকেই কিনে নিয়ে এসে রেখেছি, কারণ মানে তৈরি করিনি। আর তোমরা যারা মনে করবে যে বাইরে থেকে মানে না নিয়ে এসে তৈরি করবে, তাহলে তারা গোটা ধনে কিনে নিয়ে এসে গুঁড়ো করে নিতে পারো। তো ধনের পরিমাণটা খুব বেশি লাগে, সেই কারণে ধনের যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। এটা বেশি ছিল না, খুব অল্প পরিমাণই ছিল, সেটা দিলাম। মানে হাফ প্যাকেট মতন ছিল। 6-7 চামচ দেওয়ার কথা 1.5 কেজিতে, আমি সেখানে তার থেকে একটুখানি কমই দিলাম। আর জিরেটাও অল্প দিলাম, ধনেটাই বেশি দেয়, জিরেটা খুবই অল্প দিলাম। জিরে না দিলেও হয়, কিন্তু আমি একটু দিলাম, আমাদের অভ্যাস জিরে খাওয়া, সেই কারণে। আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি তাও খুব কমই দেব, যেহেতু আমরা খাই না, সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব কমই দিলাম। আর যদি বেশি ঝাল কারোর খাওয়ার ইচ্ছা হয়, তারা এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি খুব সামান্য একটু দিলাম। এটা যাদের ইচ্ছা বেশি ঝাল খাওয়ার তারা দিতে পারো। এবার এই মশলাটা আমি জল দিয়ে মানে গুলে নেব, গরম জল, ঠান্ডা জল না, এই গরম জল দিয়ে মশলাটা, যাতে মানে দিলেই তো পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়তো পুড়ে যাবে বা কিছু, সেই কারণে এটাকে একদম শুকনো না করে আমি এটাকে জল দিয়ে গুলে নিলাম। এটা এখন এই গোলা অবস্থায় থাকবে। আর আদা রসুন লাগবে, পেঁয়াজ তো এমনি লাগে না, ওই বেরেস্তাতেই হয়ে যায়।
তাই এটা এইভাবে আমি গুলে রেখে দিলাম। এখন এরপরে মেঘা এসে বাকিটা করবে। আর আমি পেঁয়াজের বেরেস্তাটা যা করব, পেঁয়াজের বেরেস্তা আর এই যে চিরঞ্জি, কাজু আর নারকেল দেখলে ভেজে রাখলাম, এইটা আর পেঁয়াজের বেরেস্তা একসঙ্গে এটাকে পেস্ট করে রাখবো। আর সেখানে বেরেস্তা আমি অর্ধেকটা দেবো, সব দেবো না, এই অল্প পরিমাণ আমি রেখে দেবো, যেটা হাতে ক্রাশ করেই ওর মধ্যে পরে ছিটিয়ে দেবো, যাতে সুন্দর একটা স্মেল আসে আর একটু দানা দানা মতো হয়, সেই কারণে। তাহলে দেখতে থাকো, বাকিটা মেঘাই করবে, আমি শুধু এই পেস্টটা করে রেখে দেবো, আর বাকিটা পুরো মেঘাই করবে। দেখতে থাকো তাহলে। আর এই যে মশলাটা দেখছো, এটা আগের দিন মটন কোরমা করার সময় মশলাটা করে রেখেছিলাম। সেদিন তোমাদের সঙ্গে সেই কোরমার রেসিপিটা আমি মানে কিভাবে কোরমাটা তৈরি করছি, মানে এটা কোরমার রেসিপি না, মানে এই মশলা তৈরির রেসিপিটা আমি সেই দিনকার ভিডিওতে দিয়েছি। তবুও আজকে আর একবার বলে দিচ্ছি। এর মধ্যে জায়ফল, জয়িত্রী, গোটা কি বলে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর স্টার এনিস, এই সবগুলো দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে রাখা আছে এখানে। এই মশলাটা পরে দেব, এখন মাখানোর সময় দেব না। এটা অনেকে মাখানোর সময়ই দিয়ে দেয় একদম প্রথমে, কিন্তু আমি এটা দেব অনেকটা শেষে, যখন কষতে কষতে জল শুকিয়ে আসবে সেই টাইমে আমি এই মশলাটা দেব। আর এখানে একটা গরম মশলার সঙ্গে তেজপাতা দিয়ে একটা মশলা করে রাখা আছে তৈরি, সেই মশলাটা এখন আমি এটার মধ্যে একটু দেব, যেটা তখন মানে দেয়া হয়নি। এই যে এটা একটা আলাদা মশলা করে রাখা হয়েছে, ওই সমস্ত দিয়েই তার সঙ্গে একটুখানি তেজপাতাও দেয়া আছে। এই মশলাটা আমি এখন একটু দিয়ে দিলাম। আর এই যে মশলাটা জায়ফল জয়িত্রী যে পেস্টটা, এটা আমি দেব শেষের দিকে গিয়ে। তাহলে দেখো, রান্নাটাও শুরু করে দিল। এর আগে আমি তোমাদের মাটন কোরমা রেসিপিটা দিয়েছি, দেখেছো নিশ্চয়ই। এটা আবার দিলাম যাতে একটু সহজভাবে রান্না করা যায়, সেই কারণে খুব সহজভাবে পদ্ধতিতে এটা করা যাবে। শুধু মশলাগুলো আগে থেকে রেডি করে রাখলেই হলো। মেঘায় রান্না করছে, দেখো মাটনটা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। প্রথমে মাটনটা তেলে দিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে সব কিছু একে একে দিয়ে নাড়বে। আর কোনো কিচ্ছু নেই, নেড়ে জল বেরিয়ে গেলে ঢেকে রেখে দেবে। খুবই ইজি প্রসেস, বেশিক্ষণ ওখানে দাঁড়িয়েও থাকতে হয় না সারাদিন ধরে। যদি আগে থেকে দেওয়ার পরে, মাটনটা দেওয়ার পরে যে দইটা ফেটিয়ে রাখা আছে, দইয়ের মধ্যে কিচ্ছু দেওয়া নেই, শুধু টক দই, এটা দিয়ে দিচ্ছে। তারপরে দেবে হচ্ছে মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা। মশলা যেটা বলা হচ্ছে মানে টক দইটার মধ্যে চিনি লবণ দিয়ে রাখা যায়, কোনো অসুবিধে নেই। আর দইটার পরে একে একে সব দিয়ে দেওয়া হলো, এই যে মশলাটাও দিয়ে দেওয়া হলো, দিল আর কি, দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবে। জল বেরোবে আপনা আপনি, ভেতর থেকে রমে 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 সিদ্ধ হবে। অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে ওই পেস্টটা দিয়ে দেবে। পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে জল যখন প্রায় শুকনো শুকনো হয়ে আসবে, সেই অবস্থাতে ওটা প্রেসারে দুটো কি তিনটে সিটি দিয়ে নিতে হবে। খুব বেশি সিটি দিলে আবার গলে যাবে, সেই কারণে দুটো কি তিনটে সিটি দিতে হবে। কারণ জানি না কে কীরকম, কাদের কীরকম মাটন আসে। এটা যেহেতু রেয়াজি, সেই জন্য এটাতে আর বেশি সিটি দেওয়ার দরকার নেই। দুটো থেকে তিনটে সিটি দিলেই খুব সুন্দর হয়ে যাবে। তারপরে ওই মশলাটা ছিটিয়ে দেওয়া হবে, আর পেঁয়াজের যে বেরেস্তাটা ওটাকে হাতে ক্রাশ করে তার মধ্যে দিয়ে দেওয়া হবে। আর এই দেখো আদা রসুনটা এখন দিয়ে দিচ্ছে, বললাম তো সব কিছুই একে একে দিয়ে দেবে। আদা রসুনটা মাটন দেওয়ার সঙ্গে সঙ্গে একটু দিয়ে নেড়ে চেড়ে নিলেও হয়, তো এটা এখনই দিয়ে দেয়, একই ব্যাপার, কোনো মানে প্রসেস আলাদাভাবে কিছু নেই। তবে আদা রসুনটা আগে দিয়ে একটুখানি মাটনের সঙ্গে নেড়ে নিয়ে তারপর যদি মশলাগুলো দেওয়া যায় তাতেও হয়, আবার এইভাবে দিলেও হয়। মানে যেভাবে দেওয়া যাবে দিলেই হলো মশলাগুলো পরপর। মোট কথা হলো এটা। অনেকে আগে আদা রসুন দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে সব কিছু দেয়, দই টইগুলো, আবার এভাবেও করে। যেভাবে করা যায় সেভাবেও হয়। মানে মেন মশলা হচ্ছে ওই বিরিয়ানির যে মশলাটা তৈরি করে যেগুলো দিয়ে সেগুলো, আর তার সঙ্গে টক দই আর ধনে পাউডার, এই তিনটে জিনিস হচ্ছে মেন এর জন্য লাগে। আর ওদিকে চিরঞ্জি, নারকেল আর কাজু বাদাম, ওর সঙ্গে আমন্ডও দেওয়া যায়। আমন্ড দিলেও হয়, কিন্তু আমার যেহেতু আমন্ডটা আগে ভেজানো ছিল না, তাতে খোসা উঠবে না, সেই কারণে আমি আর খোসা শুদ্ধ আমন্ডটা দিলাম না। খোসা শুদ্ধ আমন্ডটা দিলে খুব বেশি কালো হয়ে যায়। আর এটাও পরে দেখবে শেষের দিকে একটুখানি কালো উঠেছে কুকারের ভেতরে বলে অন্ধকারে কালো দেখা যাচ্ছে, কিন্তু আসলে ওটা অতটা কালোও হয়নি। এই পরিমাণ এইরকম কালারই এসেছে, কিন্তু মানে ক্যামেরায় ঠিকঠাক আসেনি আর কি কালারটা। খেতে অদ্ভুত সুন্দর হয়েছিল, ভীষণই সুন্দর হয়েছিল।
হঠাৎ করে শুরুতে এত কিছু ছিল না, শুরুতে এত কিছুই ছিল না, বারবার বলছি, কিন্তু শেষে গিয়ে এতটা আনন্দ দেবে আমাকে এটা আমি স্বপ্নেও বুঝতে পারিনি। শেষটা ছিল অন্যরকম, আনন্দদায়ক, চমৎকার। এই পরিস্থিতিতে আসলো, এই জল বেরিয়ে গেছে, এখন ফুটছে, এইবার ঢাকা দিয়ে দেবে আর গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দেবে, কিংবা ঢাকা দিয়ে কমিয়ে দেবে, একই ব্যাপার। এটাই হয়টা। ওর শখ হয়েছে এভাবে রান্না করবে, আমাকে এভাবে খেতে দেবে, এরকম ওর শখ হয়েছে, কিন্তু সেটা মুখে কিছুই বলেনি আগে থেকে যে কি হবে না হবে। কিন্তু মানে পরে সেই তো বললাম যে শুরুতে এত কিছু ছিল না, শেষে একটা চমৎকার হলো, বেশ ভালো লাগলো যে এত সুন্দরভাবে শেষ হবে, শেষটা এত সুন্দর হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। শুরুতে এত কিছু না থাকলেও শেষটা অতি সুন্দর হয়েছে, সত্যি এটা ভাবিনি। আর আমার জন্মদিনে মেঘার হাতে স্পেশাল মাটন কোরমা, এটা তোমরা রেসিপিটা দেখে নাও, কেমন লাগে তোমরা জানিও। আর তোমরা একদিন নিজেরাও যারা করে খাওনি বাড়িতে, বাইরে কিনে খেয়েছো, তারা বাড়িতে করে খেয়ে দেখো, এভাবে বেশ ভালো লাগবে খেতে। আর যদি শাহি হয় তাহলে একটু বেশি করে ঘি দিতে পারো, ঘি দিলে মোটামুটি শাহির যে ব্যাপারটা সেইটা চলে আসে। তা আমি অত ঘিটি দিইনি, তার কারণ প্রচুর তেল দেয়া হয়েছে, যে পরিমাণ তেল আছে, অনেক মশলা আছে, আর ঘি দিলাম না। ভেবেছিলাম পরে একটু ঘি দিয়ে দেবো, তো ওরা বললো যে ঘি দিতে হবে না, সেই কারণে আর ঘি দেওয়াও হলো না। আর এই দেখো হঠাৎ করে আবার পকোড়াটা কিছুতেই হবে না, এখন বেলা 2টো বাজছে, হ্যাঁ প্রায় 2টো বাজছে। তখন বললো যে, আমাকে বললো কটা বাজছে, আমি বললাম যে 2টো বাজছে, 2টো বাজতে 10। তখন বলছে যে তাহলে ভাজা হয়নি। আমরা এত বেলা হয়ে গেছে, এখন ভাজতে গেলে তো আবার দেরি হবে। বলছে হোক, তাও আমি ভাজবো। তাহলে ভাজ। দিয়ে ওই দেখো ফুলকপির পকোড়া, সেই ফুলকপি কেটে তাকে ভাপ দিয়ে নিয়ে তারপরে সেই বেসনের ব্যাটার তৈরি করলো। সে ব্যাটারের মধ্যে কি কি দিল আমি জানি না, আমি বললাম বলে দিতে, তো ভিডিও করার সময় ওরা তো বলার কথা, ওর খেয়াল নাই যে কি কি দিয়ে কিভাবে করলো। এরপরে একদিন এই রেসিপিটাও তোমাদের দিয়ে দেবো, এই পকোড়ার রেসিপিটা ওই করবে, ওই সব ঠিকঠাক করে করবে, তখন রেসিপিটা দিয়ে দেবো। সব রেডি করে নিয়ে যখন করবে কি কি দিল ওর মধ্যে, সেগুলো তোমাদের ভালো করে বলে দেখিয়ে দেবো যে কীভাবে কি দিয়ে করেছে। তো সেই কারণে তাড়াহুড়ো করে করা হয়েছে, তো সেই জন্য শুধু ভাজাটাই দেখানো হয়েছে, মানে কীভাবে ব্যাটার ট্যাটার করলো সেগুলো আর ভিডিও করা হয়নি। তা একদিন দেখিয়ে দেবো। যারা খেয়েছো এভাবে ফুলকপির পকোড়া তাদের তো ভালো লাগবে, যারা খাওনি সেটা আলাদা ব্যাপার, তারা করে খেয়ে দেখবে। আমার ধারণা যে ফুলকপির পকোড়া অধিকাংশ মানুষই খেয়েছো, খুব অল্প মানুষ আছে হয়তো ফুলকপির পকোড়া খায়নি, বাড়িতে না করে খেলেও কিনে তো অবশ্যই খেয়েছে সবাই। আর আমি ছোট ছোট করে কেটেও ভাজি, অনেক সময় ছোট্ট ছোট্ট করে কেটে ভাজি, আবার এরকম বড় করে কেটেও ভাজি। এই যে কুকারের মধ্যে দেখছো, এটা তেল ওপরে ভেসে আছে বলে কালারটা এরকম লাগছে, কিন্তু আসলে কালারটা ওরকম হয়নি। এই দেখো এই কালার, ওটা ওপরে তেল বলে ওই কালো মতন লাগছে। তাই আমি আবার একটু নেড়ে দেখিয়ে দিলাম যে না, ওটা কালারটা তেলের কালার না। এই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে না? ওই তো ভাজা দাও একটা ওই যে করলা না 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 করলা আলু ভাজা আছে, দাও করলা ভাজা আছে, ওই করলা আর আলু, হ্যাঁ শুধু আলু 2-3টে বেছে দে, তাহলেই হবে, উচ্ছেটা দিতে হবে না। আলুগুলো বাছ, বেশি বেশি দে, এই পাশে দে, এই পাশে দে। সবাই মিলে করছে দেখো, বললাম না শুরুতে এত কিছু ছিল না। খাবো না, শুধু শুধু বেশি দিয়ে লাভ নেই, আরেকটা দে ব্যাস। বুবাই দিচ্ছে এগুলো, সুন্দর হয়েছে। ছেড়ে ছেড়ে দে, আর দিস না। একটা ছানার বড়া তুলে দিয়ে দে, তাহলে 3টে হয়ে গেল। হ্যাঁ একটা ছানার বড়া তুলে দিয়ে দে। বাটিতে দিয়েছে দারুণ হয়েছে, দারুণ। একটু ফাঁক ফাঁক করে দিয়ে, তাহলেই বড়া হয়ে যাবে। হ্যাঁ অত গায়ে এবার হাঁড়ি টাড়ি সরিয়ে দে ওখান থেকে। এইরকম করে দেবো। ঠিক আছে। আর কটা আলু ভাজা দাও। আর আলু হ্যাঁ সব সাজিয়ে দিল দেখো। কুচি নিয়ে আসো। পেঁয়াজ কুচি দিতে হবে না, পেঁয়াজ কুচি দিতে হবে না, আর কটা আলু ভাজা দিয়ে দাও। এই দেখো কি সুন্দর গুছিয়ে দিল, মানে শুরুতে বললাম তো শুরুতে এত কিছু ছিল না, আর ভাবিও নি যে এত সুন্দর করে সব কিছু হবে, কিন্তু হঠাৎ করে সবাই মিলে, মা, বুবাই, মেঘা, বুবাইয়ের বাবা, সবাই মিলে পায়েসটা বুবাইয়ের বাবাই করলো। পায়েসটা প্রতি বছর বুবাইয়ের বাবা করে দেয়।
বলছে পায়েসে না নেই, পায়েসটা যে দিচ্ছে কেউ চামচ ভরে আমাকে পায়েস দেয়নি, সবাই একটুখানি পায়েস দিচ্ছে। আর আমি বলছি না এতটুকু করে আমাকে কেন পায়েস দিচ্ছ, একদিনই তো খাচ্ছি, একটু বেশি করেই দাও। কিছুতেই না, সেই একটু করে দেবে যাতে মানে ক্ষতি না হয়, ওরা সেই চিন্তা করছে। কিন্তু আমার তো খেতে লোভ হচ্ছে। পায়েসটা খুব সুন্দর রান্না করেছিল, এমনকি মাটনটাও অদ্ভুত সুন্দর টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল মাটনটা। খুব সুন্দর রান্না করেছিল মেঘা মাটনটা। আর পায়েসটা বুয়া করেছিল, ওটাও খুব সুন্দর করেছিল। মানে সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটলো, খুবই সুন্দর। আর ওরা গিয়েছিল বাইরে গিফট আনতে, দেখলে গিফটটা আনতে গিয়েছিল ওরা বাইরে। বললাম না কেন গিয়েছিল বুঝতে পারিনি, পরে বুঝলাম যে গিফট আনতে গিয়েছিল। শুরুতে এত কিছু না থাকলেও শেষটা জমজমাট, চমৎকার জমজমাট। খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি আমি, সত্যি জীবনে ভুলবো না এইসব দিনগুলো। এইরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখেছো? আজকে আমার জন্মদিন। আমার জন্মদিনে পায়েসটা প্রতি বছরই হয়, কিন্তু এত কিছু কোনো বছর হয় না। মানে রান্না হয়তো হয়, এভাবে সাজিয়ে গুছিয়ে কোনো বছর হয়নি, এই প্রথমবার এত সুন্দর করে মেঘা এইভাবে সব জোগাড় করে গুছিয়ে দিল। আর এই তো মাটন রান্না করলো মেঘা, ভাতটা এইভাবে প্রথমবারও করলো। মানে এরকম এত সুন্দর আমারও হয় না, তা দেখছি প্রথমবার এইভাবে করলো। আর এই দেখো ভাজা টাজা দিয়ে, কিছুই ভাজা হচ্ছিল না, জোর করে ফুলকপি পকোড়া এগুলো সব করালো। আর এগুলো সবই রেডি করে দিল, দিয়ে সব জোগাড় করে গুছিয়ে, আর রান্নাটা ওই করেছে, মাটনটা সবই এইভাবে রেডি করে আমাকে গুছিয়ে দিল। আজকে মানে এতটাই আনন্দ হচ্ছে যে বলে বোঝানোর মতো না, সত্যি খুব ভালো লাগছে যে মানে এই প্রথমবার বোধহয় এত কিছু হলো। পায়েসটা হয় প্রতি বছর, কিন্তু এইভাবে গুছিয়ে মানে কোনো বছর হয়নি। হ্যাঁ, এইভাবে গুছিয়ে হলে সবারই ভালো লাগে, যার নিজের জন্য যদি কিছু হয় তাহলে সত্যি সবার ভালো লাগে। দেখতে থাকো তাহলে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব, খাওয়া দাওয়া করে নিই, তারপর রেস্ট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।